আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আলী আহমেদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানিয়েছেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমেদ খানের বেডের পাশে বসে আছে। ঘন্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছে। ভোর 4টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান আর আকলিমা খান সোফায় বসে আছেন, মিম আদি ঘুমিয়ে। মালিহা খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছেন। রুমে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখে আবির ঠোঁটে কোনায় হাসি ফুটল। আলী আহমেদ খান বিছানায় শুয়ে নিরুদ্যম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাছাড়া ডাক্তারের কাছে নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি, আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির উস্কো স্বরে জানালো, আপনার এখন ঘুমের দরকার, কথা পরেও শোনা যাবে। আলী আহমেদ খানের ভেতরটা ছটফট করছে, খুব অস্থিরতা ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমেদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিশ কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। মালিহা খানের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পাননি। কিছুক্ষণের মধ্যে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছে। আবির তাও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটা হাত কত সুন্দরভাবে চুলে ম্যাসাজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘ এদিকে মনোযোগ নেই। বড় আব্বুর ঘুমাচ্ছে দেখে সেও আর সেই দিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে স্লোগতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি। ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চলল, তোর ঘুমানো উচিত। মেঘ ধীর স্থিরে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছিলেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই আপনি ঘুমাতে যান না? কই আপনি তো ঘুমাতে যাচ্ছেন না? আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকে। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখলো ফুপির কল দিয়েছে। আবির যেই উঠতে যাবে, খেয়াল হলো আলী আহমেদ খান আবিরের হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্য তার নেই, তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়েই তপ্তস্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুপি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আব্বু হাসপাতালে নেওয়ার সময় আবিরকে ফুপি কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেয়। তানভীর আব্বুর কাকুমনির আড়ালে গিয়ে জানিয়েছিলেন বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। তারপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন
রুমে ফেলে নিচে এসেছিল আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপি আর্তনাদ করে বলল, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘ নরম স্বরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে এসেছে, এখন ঘুমাচ্ছেন, তুমি টেনশন করো না ফুপি। মেঘ, হ্যাঁ ফুপি। আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছেন। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কোনো কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না ফুপি, নিজের যত্ন নাও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস, সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস, ছেলেটা মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? একটা ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে। মাহমুদা খান মৃদু হেসে বলল, তুই বুঝালেই বুঝবে, তুই বুঝায় বলিস। আচ্ছা বলো। আচ্ছা বলবো, এখন রাখি, আল্লাহ হাফেজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে? আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টালো। বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমও নেই, তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারবে। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ, অনুভূতি, তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরে মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখ আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না, বললেও চোখ মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো, অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতন রাগ দেখায় না মেঘের উপর, শুধু চেঁচায় না, কিছু জিজ্ঞাসা করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলানা দিয়ে বসে আছে। মালিহা খান শুয়ে থেকে তাড়াতাড়ি উঠে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলো, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় এসেছিস? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, এখন একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বেড়েছিল। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলেছেন। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে, তারপর মোলায়েম কণ্ঠে শোধালো, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক, পরে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবা অসুস্থ, তাই ছেলে পাশে থাকবে, এটাই সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতে থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা 2 জন মিলেই করেন। ওনাদের দুজন মেয়ে আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে এবার ক্লাস 6-এ পড়ে। তাদের
খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়েদের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেইন গেটের পাশেই ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটাবাছা করে দেন। কিন্তু রান্নার বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতেও ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না করতে পারেন না বললেই চলে। মালিহা খান বা হালিমা খান রান্না করলেও উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজার আপার সহায়তায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছেন। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড়মোছ, কাপড় ধোয়ার সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিহা খান, হালিমা খান দুইজনেই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আপা মিলে নাস্তা রেডি করেছেন। মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিহা খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিহা খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিহা খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ রান্না আমি করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখবো, তারপর রান্না করব। মালিহা খান তথস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একবার ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমার দিক নির্দেশনা দিবে। মারে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমি করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ড্রয়িং রুম থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেইভাবেই বলছে। মালিহা খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গিয়ে যেই মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়ারকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়? মালিহা খান ডাইনিং এ বসে মেঘকে দিক নির্দেশনা দিচ্ছেন। মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে। তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না। আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিহা খান কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনে অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টলছিল, তাই চেয়ারে হেলানা দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়ায়নি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা, মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও
প্রশ্ন করলো, আমি কিছু জিজ্ঞাসা করেছি? এমনি বলেই মেঘ চলে গেছে। আবির দুশ্চিন্তা কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপি প্রত্যেকটা চিন্তা এক আবিরের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানভীরের চিন্তা তো আছেই। একজনের পক্ষে কত দিক সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমেদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে আবির কোমল কণ্ঠে প্রশ্ন করলো, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মোলায়েম হাসলো। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমেদ খান অনেকটা সুস্থ, একাই চলতে পারবেন, তবু আবির রিস্ক নিতে চায় না। আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতে আবির প্রেসার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেসার এখনো আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে আছে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো। তোমাদের দুই ভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভ্রু কুঁচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না আবির। আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চস্বরে বলল, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরেই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটল একে একে সব নিয়ে আসতে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। সেই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বললেন, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমেদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকালো। সেই দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠল। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবর আছে। আলী আহমেদ খান আরেকটু খেয়ে হাসি মুখে বললেন, আজকে রান্নার স্বাদ অন্যরকম। এই রান্না তো তোমার না? কে রান্না করেছে? মালিহা খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমেদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকতার ন্যায় নুয়ে পড়েছে। আবিরের বৃহৎ আখি যুগল মেঘেতেই স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনার। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয়ে খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বের হলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়তই মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবিরের অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরার আমূল পরিবর্তন, আচরণ, কথাবার্তাও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্প বয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচুরিটি। হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়েছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনে দিনে বইয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আততায়ীতায় আবিরের বক্ষ অনুষঙ্গে
আন্দোলিত হয়। আলী আহমেদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যেই মোজাম্মেল খান রুমে এসেছে। ভোরবেলায়ও এবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছে। মোজাম্মেল খান আসতে আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আয় ভেতরে এসে বস। এর মধ্যে তানভীর আসলো। খাওয়া শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়েই পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পাশে দাঁড়ানো। মালিহা খান আলী আহমেদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসে আছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন, গতকাল রমনা পার্কে মহিলাটিকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমেদ খান ঢোক গিলে অনুষঙ্গ স্বরে বললেন, উনি তোমাদের ফুপি হন, আমাদের একমাত্র বোন। আবির আর তানভীর দুজনেই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপির দিক থেকে ফুপির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমেদের মুখে থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমেদ খান সর্বশেষে একটা কথাই বললেন, এ খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শোধালেন, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলে না। আলী আহমেদ খান হেসে বললেন, তা কেন হবে? তোমরাই আমার সব, তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষত এখনো কেন পুষে রেখেছেন, আর আমাদের কেনই বা বলছেন সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্যই জানানো হচ্ছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এবারে চোখ আট পেরোতেই না দেন, তবে আমাদের ফুপি আছে কি নেই সে কথা জেনে আমাদের কি কাজ? আবির সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করলেন, ফুপিকে এই বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দিবে। আরো কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবিরের বাবা চাচা ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছে, যেন ওনাদের ভেতরের রাগ ক্ষোভ কমে আসে। আবিররা ওদের সাপোর্ট করে, সেই রাগ ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে। সে যে সকালের দিকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে এসেছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়ে দেখলো আলী আহমেদ খান বিছানায় হেলানা দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে
বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেল। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো, আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমেদ খান চোখ মেলে তাকালেই সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়া বন্ধ হয়ে গেছে। আবির ধীর হস্তে ভেবে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, ওষুধ? আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে বলল, আমার মাই খাইয়ে দিয়েছে, সারাদিন ধরে এখানেই বসে আছে, রুমে যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচুরিটি আমায় প্রতিনিয়তই উন্মাদ করে তুলছে। ম্যাচিওর হয়ে যাচ্ছিস কেন? এত ম্যাচিওর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজি উচ্ছৃঙ্খল বউটা কি তাহলে হারিয়ে ফেলছি? আলী আহমেদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুযুগল আরো কুঁচকে আসছে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়ী দৃষ্টিতে অষ্টদশীর শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে এসেছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, তুই এখনো পত্রিকা পড়ছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিহা খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি, কিছু হবে না। আলী আহমেদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বলল, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপরে রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছেন। মেঘ ওনাদের পাশে সোফায় হেলান দিয়ে বসেছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। তোর বড় আব্বুর ওসিলায় আমার মেয়ে রান্না করেছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছ? শুধু আমি কেন, তোর বড় আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মনে আনন্দে ভরে উঠছে। আচমকা মেঘের ভ্রু কুঁচকে আসে। মেঘ উতলা হয়ে শোধালো, আবির ভাইও টেস্ট করেছে? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমাচ্ছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপর ঘুমাতে গেছে। তোর রান্নার তারিফ করেছে। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছে? আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু স্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞাসা করেছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসলো। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করেছে। কম করে হলেও 15 থেকে 20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোর নাকি বিয়ে দিয়ে দিতে।
মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে আমি এখনো পিপীলিকার মতন, ওনার নজরে আমি পড়ি না। আকলিমা খান উপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎই উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির উঠেছে দেখলাম, কফি খাবে কিনা করে দিব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে বলল, আমি কফি করে নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গিয়ে কফি করার জন্য। দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের উপরে কফি মগ রেখে সম্পূর্ণ রুমে চোখ বুলালো। আবির কোথাও নেই। হঠাৎই বারান্দায় কথার মনে হতেই এগিয়ে গেল সেই দিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেস দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্ছেদ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল। অপাঙ্গ তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় চঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শমিত স্বরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার করছিস, কাকে কি বোঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকিয়ে আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে এসেছি। আমার কাজ আছে, আসি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিটা শক্ত করে ধরে। আচমকা কাণ্ডে মেঘ ভড়কে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখ পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নিস। তুই আমার বাবা মাকে দেখে রাখতে আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদী ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার প্রয়োজন নেই। মেঘ আবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতে ব্যথা থেকে কয়েক গুণ বেশি ব্যথা বুকে আছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণে মেঘ ঢুকে গেছে। মেঘের করুণ স্বরে বলল, আপনার আব্বু আম্মু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা কি আমার বড় আব্বু বড় আম্মু? ওনারা তো আমারও বড় আব্বু বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে এসেছে। আকস্মাৎ দুর্বোধ্য কণ্ঠে বলে উঠল, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন। যা। হাত না ছেড়ে সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজি টেনে
কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরে মেঘকে বারান্দার দেওয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে তোলে। আবির তখনও অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ঙ্কর হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল আঁখিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না, তার একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো। একটা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব, তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আখ পাঁচ না ভেবে বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস। এই যে এখন করছিস। মেঘের চোখ টলমল করছে, হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তের কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে দু হাতে মাথায় চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই ম্যাচিউর আচরণ আবিরের আতঙ্কের আছে। অষ্টাদশী পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুঝের মতন বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচ্চুর সামনে দাঁড়ানোর মতন মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এর জন্যই আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিচ্চি থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। গুণাক্ষরেও কারোর চোখে যেন মেঘের ম্যাচুরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে তা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে। তখন সে কষ্টের মাত্রা বর্তমানের থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির বেলকনিতে প্রায় দেড় দুই ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি ঠান্ডা হয়ে গেছে। 2 ঘন্টা পর তানভীর এসেছে, কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ বেশ কষ্ট পেয়েছে, যা বহিঃপ্রকাশ ঘটছে মেঘের রুমে। রাগের ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানার উপর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর উপরে কোনো অধিকার নেই। মেঘ যখন এইভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেওয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ডের ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ
হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিয়েছে। 2 দিন যাবৎ বন্যার কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়ার পর মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারিয়েছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছা করেই বন্যাকে কিছু বলেনি। 2 দিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজে কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেনি, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, তোদের বাসায় কোনো সমস্যা? তোকে কে বলল? তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়া সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতরে কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগ সহকারে সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছু বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষাও নেই। ঘণ্টাখানিক দুই বান্ধবীর কথোপকথন চলে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতন বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না। ভুলেও আবিরের মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, আর না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে। ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিম আদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেন সবকিছুই অসহ্য লাগে। মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলায় মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মেঘের মোলায়েম মুখ দেখে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কিছু বলবা? অনেক দিন হয়ে গেছে আমরা নানুবাড়িতে যাই না, চলো না নানুবাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানুবাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানুবাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করেছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এই অবস্থায় আমি যেতে পারবো না, তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো। ফেরার সময় জানিও তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকেই। ক্লাস আছে না? আছে, করবো না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছেন না। আবির ও মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলায় সিলেট চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির মোজাম্মেল খান আলী আহমেদ খানের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করায় ব্যস্ত। মিমাদি নিজেদের মতোই খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শোধালো, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে 2-4 দিন রাগ অভিমানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগের প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুঝে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছে। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে, দুই পাশে 2টা ছোট
কাঁকড়া দিয়ে পেছনে চুল ছেড়ে রেখেছে, সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যেই নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুবাড়িতে এসেছে মেঘ। বাড়িতে এসে মেঘের ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। 2 বোন 3 ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘের মামা বাড়িতে গিয়ে কাজিনদের ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড়, তারপর 2 মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলায় আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে ভাই বোনদের সাথে কথা বলেছে, খালামণিকে আসতে বলেছে। খালামণি 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়েটা ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স সবে 5 বছর। মেঘ যতবারই নানুবাড়িতে আসে ততবারই খালামণিকে আসতে হয়। সারাদিনে হই হুল্লোড়ে থেকে মেঘের বাসার কথা ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় এসেছে। গেটের বাইরে থেকে মেঘের বেলকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখে আবির কপাল গুটিয়েছে। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। হালিমা খান আলী আহমেদ খানের কাছে বসে আছেন। মিম তার রুমে পড়ছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমেদ খানের রুমে গেছে। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতে আকলিমা খান শোধালেন, তোমাকে খেতে দেব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দেখে আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে এসেছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার ওপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্যই অসময় খেতে এসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের রুমে পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতরে কেমন জানি খুঁতখুঁত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখে ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞাসা করছে, আম্মু বলেছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকিয়াকে রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে, তোমার মামুনি বাসায় নেই। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? মেঘাপুর নানুবাড়ি গেছে। একা? না, মেঘাপুও গেছে। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতে আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথা জিজ্ঞাসা করেছে। মেঘ ভোরবেলা উঠে কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাত প্রায় 1টার দিকে বাসায় এসেছে। সকালে তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায়
ফিরতে দেরি হয়ে গেছে বলেই এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেওয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপরে আবিরের দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎই আবিরের চোখ পড়ে টেবিলের উপরে রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপরে রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। বন্যা যে মেঘ যে নানুবাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে মেঘ ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যা তৃতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? বনু নানু বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতে কথা হলো, বললো না তো? তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমিও পরের দিন শুনেছি। মেঘের ফোন বন্ধ কেন? বাসায় রেখে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনু যেই দিন ইচ্ছে সেই দিন আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো। জি। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক আছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা। কি আর করার। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারোর যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখন কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পায় না। 4-5 দিন হলো মেঘের খালামণি এসেছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। আবির আসলে পরিপূর্ণ হতো। রাত 1-12টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানুর সঙ্গে ঘোরাঘুরি, নানার সাথে ঘোরাঘুরি, নানুর হাতে পিঠা খেতে ব্যস্ত থাকে। এই কয়েকদিন মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিন মালিয়া খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না। এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজকে ইচ্ছে করে আবির রাত 12টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত স্বরে বলল, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবুও আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে করে বলল, না, হয়তো আমি কারোর বিরক্তের কারণ হচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘের কল কেটে নিঃশ্বাস ছাড়ল। এর আগে কখনোই আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠে অষ্টাদশী অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো।
এরপর প্রতিদিনই আবির রাত 12টা পরে মামুনিকে কল দেয়। হালিমা খান 10টা থেকে 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্য নেই বলেই বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2-1টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার, গত রাতে মেঘের সঙ্গে কথা বলে আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনো আবির ঘুমাচ্ছে। মামুনির নাম্বার থেকে কল আসতেই আবিরের ঘুমের মধ্যে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থায় বলল, মামুনি? না, আমি মেঘ। ম্যাম, বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দিব? বলুন, আমার ঘুম শেষ। মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলেছেন, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিচ্ছি। আর একটা কথা। বলুন। আম্মু বলছিল ভাইয়ার সঙ্গে আপনাকেও আসার জন্য। মামুনি বলেছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তের কারণ হতে চাই না। রাখি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীর রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবারও শুয়েছে। আবির তপ্ত কণ্ঠে ডাকলো, তানভীর ওঠ। আবিরের কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিয়েছে, আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হো। বাপ রে বাপ, এত খুশি? বউকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। আহা গো, ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হো। তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘেদের নানুবাড়ির দিকে রাস্তা করছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনই অনেক পথ হেঁটে যেতে হয়েছে। এর জন্যই তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া বল, একটা গান গাই। তোর মন চাইলে গা, আমায় বলছিস কেন? এই গানটা শুধুমাত্র তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করব। গাইবো? গা। তানভীর গলা খাকারি দিয়ে গান শুরু করলো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিরে আয়না চলে, তোরে ছেড়ে জ্বর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না।